নমস্কার বন্ধুরা, আলোচনায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসএসসি সিজিএল 2024-এর 9 তারিখের ফার্স্ট শিফটের সমস্ত ম্যাথগুলো এখানে আলোচনা করব। দেখব যে কেমন ধরনের অঙ্ক এসছে এবং এগুলো কীভাবে তাড়াতাড়ি সলভ করা যায় এবং বেস্ট ওয়েতে। তো চলো শুরু করা যাক। আমাদের আজকে ফার্স্ট কোয়েশ্চেন দেখো এখানে কী দিয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ সাফিসিয়েন্ট টু কনক্লুড দ্যাট টু ট্রায়াঙ্গেলস আর কংগ্রুয়েন্ট, মানে সর্বসম। এখানে এই জিনিসটা মানে হচ্ছে সর্বসম। দুটো ত্রিভুজ কখন এক হবে, মানে সব কিছু এক হবে যখন দুটো বাহু এক হবে এবং দুটো কোণ, একটা বাহু একটা কোণ আবার আরেকটা বাহু এক হবে দুটো ত্রিভুজেরই, তখন এটা সর্বসম হয়। বা দুটো ত্রিভুজের তিনটে বাহু যদি সমান হয়, এই বাহু এই বাহু এই বাহু তিনটে বাহু যদি সমান হয়, তাহলে সেই ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ হয়। তো এখানে দেখো বলছে যে দিস হ্যাভ টু ইকুয়াল সাইড। আচ্ছা, একটা ত্রিভুজের যদি দুটো সাইড ইকুয়াল হয়, মানে এই ত্রিভুজের এইটা আর এই ত্রিভুজের এই বাহুটা, আর একটা ত্রিভুজের এই বাহুটা আর এই ত্রিভুজের এই বাহুটা, এই দুটো ত্রিভুজের যদি এক, মানে এই দুটো বাহু যদি এক হয় এবং পেরিমিটার মানে তিনটের যোগফল, এই তিনটের যোগফল যদি সমান হয়, তাহলে অবভিয়াসলি এই বাহুটাও সমানই হবে এই দুটো বাহুটা। তাহলে পেরিমিটার মানে কি? পরিসীমা। তাহলে ত্রিভুজের পরিসীমা মানে কি? তিনটে বাহুর যোগফল, এই দুটো যোগ তিনটে বাহুর যোগফল প্লাস এই তিনটে বাহুর যোগফল। তো এই দুটো যদি এক হয়, তাহলে এই বাকি যে এটা আর এটার যে বাকি যে দৈর্ঘ্য ইয়েটা রয়েছে, বাহু দৈর্ঘ্য রয়েছে, সেটাও একই হবে। সুতরাং এখানে তিনটে বাহুই সমান হচ্ছে ত্রিভুজের। আর তিনটে বাহু যদি সমান হয়, সেক্ষেত্রে ত্রিভুজের মানে কংগ্রুয়েন্ট হয়। সো সেই জন্য আমরা এখান থেকে বলতে পারবো যে এখানে ত্রিভুজের সর্বসম, কংগ্রুয়েন্ট। নেক্সট দেখো এখানটায় বলছে যে এভারেজ মার্কস। এই অঙ্কটা দুরকমভাবে করা যায়। এই অঙ্কটা একটা অ্যালিগেশন পদ্ধতিতে করা যাবে, আর একটা হচ্ছে নর্মাল বেসিক পদ্ধতিতে করা যাবে। তো আমি এখানে দুটো প্রসেসই দেখাবো। প্রথমে আমি নর্মাল করে দেখাবো এবং তারপরে সেটা আমরা অ্যালিগেশন পদ্ধতিতে দেখাবো। বলছে যে একটা পরীক্ষাতে মানে এভারেজ মার্কস ছেলেদের এবং মেয়েদের, বলছে ছেলেদের এভারেজ মার্কস হচ্ছে 75 এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 80, এবং এভারেজ মার্কস সমস্ত স্টুডেন্টের জন্য, মানে পুরো ওভারঅল স্টুডেন্টের জন্য 78। তাহলে আমি এখানে বলতে পারি যে 75 বয়েসের নাম্বার, এটা বয়েস আমি ধরে নিলাম বি, মানে টোটাল বয়েস আছে, তারা প্রত্যেকে 75 করে পেয়েছে। আর গার্লসরা সমস্ত গার্লসরা 80 করে পেয়েছে। যে ওভারঅল পেলাম হচ্ছে বয়েস প্লাস গার্লস, মানে যতজন আছে তত দিয়ে ভাগ করে আমি এখানে পেলাম 78। এই পুরোটাকে যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে এটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে আমার ইকুয়েশন একটা তৈরি হবে 78b প্লাস 78g ইজিক্যাল টু 75b প্লাস 80g। এবার বয়েজগুলোকে এক পাশে নিয়ে আসবো এবং গার্লসগুলোকে এক পাশে নিয়ে যাবো। তাহলে এখানে তৈরি হবে 78b মাইনাস 75b ইজিক্যাল টু 80g মাইনাস 78g। এখানে তাহলে হবে 3b ইজিক্যাল টু 2g। তাহলে এখানে বয়েজ বাই গার্লস ইজিক্যাল টু 2/3। তাহলে আমাদের অপশানটা কী হবে? বয়েজ আর গার্লসের অনুপাতটা কত হবে? 2:3 হবে, এক নম্বর অপশানটা। এবার যদি আমরা এখানে অ্যালিগেশন পদ্ধতিতে দেখি, তাহলে এখানে দেখো প্রথমে আসবে 75 এখানে হবে, এখানে 80 হবে, আর মাঝখানে হবে 78। এই দুটোর গ্যাপ বিয়োগ করে এখানে লিখতে হবে। এই দুটোর বিয়োগ হলে হবে 3, আর এই দুটোর বিয়োগ করে এখানে লিখবো হচ্ছে 2। দেখো এটা বয়েসের নাম্বার ছিল, এটা গার্লসের নাম্বার ছিল। তাহলে বয়েসের নিচে যেটা আসবে সেটা বয়েসের রেশিও, আর গার্লসের নিচে যেটা আসবে সেটা গার্লসের রেশিও। তাহলে 2:3 এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো দুই ক্ষেত্রেই দেখো এখানে একই এসছে তোমার 2:3। এবার পরের অঙ্কে চলে আসো। বলছে যে দ্য সাম অফ টু সাইড অফ ইকুয়ালি ট্রায়াঙ্গেল ইজ 60, দ্য ফাইন দ্য থার্ড সাইড। আচ্ছা, ত্রিভুজের যদি মানে একটা সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজের দুটো বাহুর যোগফল বলে দিয়েছে আর 16। আচ্ছা, দুটো বাহু, এই বাহুটা যদি যা হবে এই বাহুটাও তাই হবে, এই বাহুটাও তাই হবে। আমাকে এখানে দুটো বাহুর যোগফল বলে দিয়েছে, এখানে আমাকে দুটো বাহুর যোগফল বলে দিয়েছে। দেখো এখানে দুটো বাহু যোগফল বলে দিয়েছে কত? দুটো বাহু যোগফল বলে দিয়েছে 16। তাহলে একটা বাহু সমান সমান কত পেলাম? 8। তাহলে দেখো এটাও 8, এটাও 8, এটাও 8। তাহলে আমাদের থার্ড বাহুটা কত হবে? 8 সেন্টিমিটার। এরপরে আমরা চলে আসো পরের অঙ্ক, যেটা বলছে যে আমাদের এখানে পি, কিউ এবং আর তিনটে বছর আছে। তো ডিফারেন্ট এক্সাম সেন্টার, মানে পি একটা এক্সাম সেন্টার, কিউ একটা এক্সাম সেন্টার, আর একটা এক্সাম সেন্টার। এই তিনটে এক্সাম সেন্টারে টোটাল একটা নাম্বার দেওয়া আছে, একটা পার্সেন্টেজের নাম্বার দেওয়া আছে। তো আমাকে বলছে যে এখানে যে টোটাল ক্যান্ডিডেটস অ্যাপ্লাইড অফ দ্য সেন্টার প্রেজেন্ট ডিনোটস ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড ইন হুইচ ইয়ার নাম্বার অফ দ্য অ্যাবসেন্স দ্য সেকেন্ড হাইয়েস্ট। আচ্ছা, সেকেন্ড হাইয়েস্ট এখানে অ্যাবসেন্স সব থেকে কত বেশি আছে। তো এখানে টোটাল দেওয়া আছে কতজন আছে এবং কতজন প্রেজেন্ট ছিল। তাহলে এখানে আমাকে তার গ্যাপগুলো বের করে তাকে যোগ করতে হবে। দেখো এখানে এখানে একটা বছর, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এখানে 5টা সাল দেওয়া আছে, কিন্তু আমার উত্তরে অপশানে দেওয়া আছে কটা সাল? অপশানে দেওয়া আছে 4টে সাল। তাহলে এখানে যে সালটা দেওয়া নেই সেই সালটা নিশ্চয়ই অ্যান্সার হতে পারে না, তাহলে আমি সেই সালটাকে আমি বিয়োগ করবো না। তারপরে দেখো বাকি যেটা দেওয়া আছে, এখানে বাকি 4টের আমাকে এখানে বের করতে হবে অ্যাবসেন্ট কত ছিল। তো এখানে দেখো 50, এখান থেকে আমি ফার্স্টে পেলাম 5, এখান থেকে দেখো পাচ্ছি হচ্ছে কত? 20, এখান থেকে পাচ্ছি 5। তাহলে অ্যাবসেন্ট কত? টোটাল 30। এখানে অ্যাবসেন্ট কত? 4, এখানে অ্যাবসেন্ট কত? 20, এখানে অ্যাবসেন্ট কত? 10। তাহলে টোটাল অ্যাবসেন্ট কত? 34। এখানে অ্যাবসেন্ট কত? দেখো এখানে অ্যাবসেন্ট হচ্ছে 11, এখানে অ্যাবসেন্ট কত? 2, আর এখানে হচ্ছে 1, 12, আর এখানে অ্যাবসেন্ট হচ্ছে 8। তাহলে টোটাল হচ্ছে 31।
তারপর এখানে দেখো অ্যাবসেন্ট কত 11, এখানে অ্যাবসেন্ট কত 4, 1 14, এখানে অ্যাবসেন্ট কত এখানে 5, তাহলে টোটাল এখানে অ্যাবসেন্ট কত হবে 14, এই দুটো মিলে হচ্ছে 25 আর 5 30। আচ্ছা ফার্স্ট সব থেকে হাইস্ট কত, ফার্স্ট হাইস্ট হচ্ছে 34, তাহলে সেকেন্ড হাইস্ট কত হবে 31, তখন দেখো এখানে অপশানটা কত আছে 4। এবার দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি দ্য ভ্যালু অফ কে সো দ্যাট দ্য নাম্বার, একটা নাম্বার দেওয়া আছে সেটা ডিভিজিবল হচ্ছে 6 দ্বারা। আচ্ছা 6 দ্বারা ডিভিজিবল হতে গেলে 2 আর 3 দ্বারা ডিভিজিবল হতে হবে, আর 2 দ্বারা ডিভিজিবল হতে গেলে লাস্টে একটা ইভেন নাম্বার থাকতে হবে, এখানে একটা ইভেন নাম্বার থাকতে হবে। তো এখানে সবকটা ইভেন নাম্বার আছে, ঠিক আছে। তাহলে এবার বাকিগুলো এবার তাহলে 2 দ্বারা যদি এখানে যেটাই বসাবো 2 দ্বারা সেখানে একটা ভাগ করার পসিবিলিটি, ভাগ যাওয়ার পসিবিলিটি থাকবে। কিন্তু তাহলে 3 দিয়ে ভাগ যাওয়ার একটা পসিবিলিটি, মানে 3 দিয়ে ভাগ যাবে, সেটা আমরা কীভাবে দেখবো, এই সবকটাকে যোগ করে যদি যোগফলকে 3 দিয়ে ভাগ করা যায় তাহলে সেটা 3 দ্বারা ভাগ হবে। যেমন ধরো এখানে যদি সবকটাকে যোগ করি 2 আর 1 কত 3, 3 আর 7 কত 10, 10 আর 9 19, 19 আর 2 হচ্ছে 21, 21 আর 4 হচ্ছে 25। তাহলে এখানে যদি আমি 4 বসাই, 25-এর সাথে যদি আমি 4 যোগ করি তাহলে কত হবে 29 হবে। তাহলে এটা 3 দ্বারা ভাগ যাবে, যাবে না, মানে এর দুটো যোগফল 11, 11কে 3 দিয়ে ভাগ যাবে না। এখানে 6 যদি বসাই তাহলে এটা হবে 31, সেটাকে 3 দ্বারা ভাগ যাবে না। যদি আমি 2 বসাই তাহলে এটা হবে হচ্ছে কত, 2 বসালে 27, তাহলে 27কে 3 দ্বারা ভাগ যাবে। আবার 0 যদি বসাই তাহলে 25 থাকবে, তাহলে 25কে 3 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটা ভাগ যাবে কত দিয়ে 2 দ্বারা ভাগ যাবে। তাহলে আমাদের অপশান হবে, মানে অ্যান্সার হবে 2। পরের অঙ্কটা দেখো, এখানে বলছে যে একটা টেবিল দিয়েছে এবং বলছে যে এখানটায় বলছে ইফ সামওয়ান সিকিউরড অল দ্য হাই স্কোর দ্যাট হ্যাভ বিন অবটেন্ড বাই দ্য সাম স্টুডেন্ট or the other in the 6 subject as given the table above, what would the exact overall percentage score obtain that student? আচ্ছা এটা মানে কি বলছে, বলছে যে এইখানের প্রত্যেকটা সাবজেক্টের যে হাইয়েস্ট স্কোর সেটা যদি কেউ কোনো একজন যদি পায় তাহলে সে তার পার্সেন্টেজটা কত হবে। এখানকার ফার্স্ট ম্যাথের হাইয়েস্ট স্কোর কত, ম্যাথের হাইয়েস্ট স্কোর হচ্ছে 100, তারপরে কেমিস্ট্রি হাইয়েস্ট স্কোর কত, কেমিস্ট্রি হাইয়েস্ট স্কোর হচ্ছে 80, তারপরে ফিজিক্সের হাইয়েস্ট স্কোর কত, হাইয়েস্ট স্কোর হচ্ছে 90, জিওগ্রাফির হাইয়েস্ট স্কোর কত 95, হিস্ট্রির হাইয়েস্ট স্কোর কত এখানটায় 90, আর এখানে কম্পিউটারের হাইয়েস্ট স্কোর হচ্ছে কত, হাইয়েস্ট স্কোর এখানটায় 90%। তাহলে এখানে এবার পার্সেন্টগুলো বের করো। তাহলে ফার্স্ট যদি কেউ মানে এই নাম্বারটা পায়, পরীক্ষা কত হয়েছিল 150-তে, তা সে 100% নাম্বার পেয়েছে, তাহলে 150-র 100% কত 150 হবে নিশ্চয়ই। আর হচ্ছে 130-এর 80% কত হবে, 130-এর 80% হচ্ছে প্লাস 80 আর 24 104, আর 120 90% কত 108, আর 100-র 95% হচ্ছে 95, আর 60-এর হচ্ছে 90% হচ্ছে 6 নং 54, আর এখানে হচ্ছে 40-এর 90% হচ্ছে 36। তাহলে সবকটাকে যোগ করো, সবকটাকে যোগ করলে 6 আর 4 10, 10 আর 5 15, 15 আর 8 হচ্ছে 23, 23 আর 4 27, 27-এর 7 হাতে রইল 2, 3 আর 2 5, 5 আর 5 10, 10 আর 9 19, 19 আর 5 19 আর 5 24-এর 4 হাতে রইল 2, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5, 547 তার টোটাল নাম্বার হচ্ছে। আচ্ছা ওভারঅল নাম্বার কত, ওভারঅল নাম্বার হচ্ছে, ওভারঅল সাবজেক্ট কটা 1 2 3 4 5 6টা, এখানে 6 দিয়ে ভাগ করো, তাহলে 6 দিয়ে ভাগ করলে কত আসবে 6 নং 54, এখানে 97, তাহলে হবে হচ্ছে কত 6কে 6, এখানে 1 থাকছে, তাহলে 91.1/6%, তার টোটাল মার্কসটা কত এটা, তাহলে অপশন কত হবে 1 হবে। দেখো এখানে 7 নম্বর অঙ্কটা কী বলছে, 7 নম্বর অঙ্কটা বলছে সাইন্স স্কোয়ার 30 মাইনাস সাইন্স স্কোয়ার 40 প্লাস সাইন্স স্কোয়ার 45 মাইনাস সাইন্স স্কোয়ার 55, সাইন্স স্কোয়ার 35, সাইন্স স্কোয়ার 45 এবং সাইন্স স্কোয়ার 50 আর সাইন্স স্কোয়ার 60। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারবো সেখানে হচ্ছে দেখো কিছু জিনিসের মান জানি এবং কিছু মানে সাইন কিছু টার্মের মান আমরা জানি না, কিন্তু যেগুলোর মান জানি না সেগুলোর মধ্যে দেখো দুটো যোগ করে 90 হচ্ছে, এই দুটোকে যোগ করে দেখো 90 হচ্ছে। তাহলে যে দুটোকে যোগ করে 90 হচ্ছে সেগুলোকে আমরা একটা ব্র্যাকেটে রাখবো, আর বাদ বাকিগুলোর মান আমরা বসিয়ে দেবো। তাহলে এখানে যদি সাইন 30-এর মান বসাই তাহলে এটা কত হবে হাফ, আর এখানে সাইন 45-এর মান হচ্ছে 1/√2², আবার 1/√2², আবার এখান থেকে দেখো সাইন 60-এর মান হচ্ছে √3/2² এবং বাদ বাকি যেটা আমি যদি মাইনাস কমন নিই তাহলে এখানে হবে হচ্ছে সাইন স্কোয়ার 55 প্লাস সাইন স্কোয়ার 35, আবার এখানে মাইনাস যদি আমরা কমন নিই তাহলে এখানে হবে সাইন স্কোয়ার 40 প্লাস সাইন স্কোয়ার 50। তো এখান থেকে আমরা একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে এখানটায় যদি আমরা এই ব্র্যাকেটটার মধ্যে যদি আমরা এই 35টাকে যদি আমরা কীভাবে লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 90 মাইনাস 55, আর এটাকে লিখতে পারি হচ্ছে সাইন স্কোয়ার 90 মাইনাস 40। তাহলে দেখো সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কস স্কোয়ার, এটা হবে 55, আর এটাও ঠিক একই রকমভাবে হবে কস স্কোয়ার 40। দেখো এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার মান কত, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হচ্ছে এখানে 1, আবার এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস
কস স্কোয়ার থিটা, এই দুটোর মান কত 1। তাহলে এবার এগুলোকে ভাঙো, এটাকে যদি ভাঙি তাহলে এটা হবে 1/4 প্লাস 1/2 প্লাস 1/2 প্লাস 3/4 -1 তাহলে এখান থেকে এখানটায় দেখো, এবার যদি আমরা এটাকে লসাগু করি পুরোটার ক্ষেত্রে, তো কত আসবে? আমাদের এখানে লসাগু হবে 4, এখানে হবে 1 প্লাস 2 প্লাস 2 প্লাস 3 -4 সব কটাকে যোগ করো, তাহলে কত হবে? 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 3 8, তাহলে এখানে হবে হচ্ছে 8 -8/4, 8 থেকে 8 বাদ দিলে কত? 0, 0/4 মানে পুরোটাই 0। তাহলে এখানে আমাদের অপশন কত হবে? 0। এরপরের অঙ্কটা দেখো, এটাকে একটু মুছে নিই। এখানে ভ্যালু বের করতে হবে কিসের? কস স্কোয়ার 29 এবং কস স্কোয়ার 61। একটু আগে এখানে যে ফর্মুলাটা কাজে লেগেছে সেই ফর্মুলাটা এখানে কাজে লাগবে। আমরা এখানে কস স্কোয়ার 29 প্লাস কস স্কোয়ার 61কে লিখতে পারবো 90 - 29। তাহলে এটা কস স্কোয়ার 29 প্লাস এটা হবে সাইন স্কোয়ার 29। আচ্ছা এবার দেখো এখানে কস স্কোয়ার 90 - থিটা মানে কি? সাইন স্কোয়ার থিটা। আচ্ছা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, দুটোর আগে পরে লিখলে হবে যেহেতু এখানে প্লাস আছে। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হয় কত? 1। তাই এটার অ্যান্সার কত হবে? 1। এরপরটা দেখো, বলছে একটা আর্টিকেলের মার্ক হচ্ছে কত? 550 টাকা, এবং এটা বিক্রি করা হচ্ছে 40% ডিসকাউন্টে। দেন দ্য সেলিং প্রাইস বিকাম 10% মোর দ্যান ইটস কস্ট প্রাইস। আচ্ছা কস্ট প্রাইসের থেকে 110% বেশি, তাহলে সিপির 110% সমান হচ্ছে মার্ক প্রাইস কত? মার্ক প্রাইস হচ্ছে 550। মার্ক প্রাইসের উপর আমি 40% ডিসকাউন্ট দিচ্ছি, মানে 60% বিক্রি করছি। তাহলে এখান থেকে আমাকে জানতে চাইছে কস্ট প্রাইস কত। তো এখানে কস্ট প্রাইস কত হবে? এখানে কস্ট প্রাইস হচ্ছে এখানে দেখো শূন্য, এখানে একটা শূন্য কেটে যাবে, এই শূন্য কেটে যাবে, আর এখানে হচ্ছে সরি এটা 400 না, এখানে নিচে এটা 100 হবে। এটা নিচে 100 হবে। তো এখান থেকে একটা শূন্য কেটে যাবে, আর এখানে 11 দিয়ে যদি আমি 55কে কাটি তাহলে এটা হবে হচ্ছে 5। তাহলে দেখো এখানে সিপি সমান কত হচ্ছে? 5 × 6 × 10 মানে টোটাল 5 × 30 × 10 মানে 300। তো আমাদের অপশন হবে হচ্ছে সি। এরপরটা দেখো, বলছে যে দ্য গিভেন পার্সেন্টেজ একটা নাম্বার দেওয়া আছে হিস্ট্রিতে, এটার পার্সেন্টেজ নাম্বার এত, রাম পেয়েছে এত%, মোহন পেয়েছে 51%, শ্যাম পেয়েছে 75%, জিওগ্রাফিতে 200% পেয়েছে, বোটানিতে পেয়েছে এত%। বলছে ইফ দ্য অর্ডার টু পাস দ্য এক্সাম দ্য মিনিমাম অফ 105 মার্কস আর নিডেড হিস্ট্রি। আচ্ছা যদি আমাদেরকে পাস করতে হয় তাহলে হিস্ট্রিতে আমাদের 105 পেতেই হবে। হাউ মেনি স্টুডেন্ট পাস দ্য এক্সাম? আচ্ছা আমার বাকিগুলো দেখে লাভ নেই, এখানে বোটানিতে কে কত পেয়েছে আমার জেনে লাভ নেই, জিওগ্রাফিতে কত পেয়েছে জেনে লাভ নেই, হিস্ট্রিটা আমাকে দেখতে হবে। আচ্ছা হিস্ট্রির যদি আমি এখানে 50%, যদি এখানে হিস্ট্রিতে যদি হয় 175 60% কত হয়? এখানে 60% যদি আমি বের করি, এখানে 3 হবে, এখানে হবে কত? 5 দিয়ে কাটলে 3 × 5 = 15, 2 × 5 = 25, তাহলে এটার মান হবে 90 × 15 105। দেখো এখানে 105 হচ্ছে, যদি 60% পায় তবে সেটা 105 হবে, তাই তো? তাহলে দেখো এখানে 60%-এর বেশি, দেখো তুমি এখানে 60%-এর কম, তাহলে এই 105 কখনোই পাবে না। এটাও 60%-এর কম, তাহলে এটা 105 কখনোই পাবে না। দেখো শুধু শ্যাম 60%-এর বেশি, তার মানে সে 105-এর বেশি পেয়েছে, তাহলে এখানে কতজন মানে পাস করবে? এখানে দেখো একজন পাস করবে শুধুমাত্র। চলে আসে পরেরটায়, বলছে একটা পাইপ 21 টাইম ফাস্টার দেন কিউ, এবং কিউ ক্যান ফিল দ্য সার্টেন ইন 110 মিনিট, দ্য ফাইন দ্য টাইম টেক ফিল দ্য সার্টেন বোথ দ্য পাইপস আর ওপেন টুগেদার। আচ্ছা যদি দুটো পাইপকে একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে সে কতক্ষণে ফিল করবে? কিউ একা ফিল করতে 110 সেকেন্ড টাইম লাগে। দেখো এখানে পি, এখানে কিউ। বলছে পাইপ পি ইজ দ্য 21 টাইম ফাস্টার দেন পাইপ কিউ। আচ্ছা কিউ যদি 1 অংশ ভর্তি করে, এ ততক্ষণে 21 অংশ ভর্তি করবে, তাহলে এর 1 মিনিট আর এর হচ্ছে 22 মিনিট লাগবে। তো এখানে টোটাল হচ্ছে 21। এবার এই জায়গাটায় আমাকে টোটাল বলে দিয়েছে কত? 110। কিউ যেহেতু 1 মানে বলে দিয়েছে 110, তাহলে এই দুটোকে ভাগ করতে কত লাগবে? একটা 21 আর একটা 1, 21 আর 1 যোগ করলে কত হবে? 22। তাহলে এখানে 22 দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে কত হবে? 5 হবে। তাহলে আমার টোটাল কতক্ষণ সময় লাগবে? 5 মিনিট সময় লাগবে। এরপরটা বলছে দ্য রেডিয়াস অফ 2 কোনস আর এত, এবং দ্য ভলিউম আর রেশিও এত। আচ্ছা একটা কোণের ক্ষেত্রে তার আয়তনের সূত্র কী হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটার ক্ষেত্রে 1/3 পাই আর স্কোয়ার বলতে এখানে 2 স্কোয়ার মানে 4, এইচের মান আমি জানি না, এটা H1। এটাও তাই 1/3 পাই আর স্কোয়ার মানে হচ্ছে 25, এটা হচ্ছে H2। এই দুটোর মান বলে দিয়েছে 3 আর এটা 5, মানে রেশিও, সরি এটা H2 হবে। তাহলে এখান থেকে এই পোর্শনটুকু আর এই পোর্শনটুকু তো কনস্ট্যান্ট, তাহলে এই দুটো কেটে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে কি? দেখো এখানে পড়ে থাকবে হচ্ছে
এখান থেকে 4 আর এখান থেকে 25, তাহলে এই দুটোকে যদি আমি পাঠিয়ে দিই তাহলে H1/H2 সমান সমান হবে হচ্ছে 3 গুণ 25, আর এখানে হবে হচ্ছে 5 গুণ 4। তাহলে এটা 5 দিয়ে যদি আমি কাটি তাহলে 5 5 25, তাহলে হবে 15:4, উপরেরটা হবে 15:4, এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার কোনটা হবে? ফার্স্টেরটা। এরপরটা দেখো কী বলছে সিম্পলিফাই, এটাকে সিম্পলিফাই করতে হবে। আচ্ছা, এখানে তোমরা কি একটা জিনিস দেখতে পাচ্ছ যে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, যদি এটাকে যদি এই ফর্মুলাটাকে, এটা হচ্ছে কিছু সূত্র, এটা হচ্ছে a প্লাস b তার হোল কিউবের সূত্র, তোমরা এখানে যদি বসাও, দেখো এর জায়গায় x এবং b এর জায়গায় যদি 5 বসাও, তাহলে দেখো এখান থেকে তোমরা এইটা পাবে। তাহলে এখান থেকে যদি আমি এইটা পাই তাহলে আমি বলতে পারবো এটাকে 125 মানে কত? 5 এর কিউব। তাহলে এখানটায় হচ্ছে x প্লাস 5 হোল কিউব ইন্টু x মাইনাস 5 বাই, নিচেরটাকে যদি আমি ভাঙি, এটা a² মাইনাস b² সূত্র, তাহলে x প্লাস 5 x মাইনাস 5 হবে, x মাইনাস 5 কেটে যাবে, আর এখান থেকে কেটে থাকবে হচ্ছে x প্লাস 5 হোল স্কোয়ার। দেখো এখানে এবার যদি x প্লাস 5 হোল স্কোয়ারের সূত্র যদি আমি ফেলি, তাহলে এটা হবে x² প্লাস 2ab প্লাস b², তাহলে এটা হবে হচ্ছে x² প্লাস 10x প্লাস 25, এটা হবে আমাদের অ্যান্সার। দেখো সি নাম্বার, মানে 3 নম্বর অপশনটা এখানে উত্তর হবে। বলছে হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ভ্যালু অফ কে। আচ্ছা, এখানে কে এর ভ্যালুটা কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। এখানে আসো, দেখো ফার্স্ট যদি এখানে যদি আমি ভাগ করি, এটা কত হবে? 11k মাইনাস 9 বাই 36 মাইনাস 35 প্লাস k² সমান সমান 1। আচ্ছা, 36 মাইনাস 35 করলে এটা কত হবে? এটা 1 হবে। তাহলে আমি এটার পরিবর্তে আমি কত লিখতে পারি? এখানের পরিবর্তে আমি লিখতে পারি 1 প্লাস k²। তাহলে এখানে হবে হচ্ছে 1 প্লাস k²। আচ্ছা, এই 1 প্লাস k²টাকে যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কী হবে? 11k মাইনাস 9 সমান সমান 1 প্লাস k²। এবার সবগুলোকে যদি আমি এক পাশে নিয়ে আসি, k² মাইনাস 11k প্লাস 10 সমান সমান 0। এবার এটাকে মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম করলে কী হবে? এখান থেকে একটু স্পেস বানিয়ে নিই। দেখো এখান থেকে বলছে যে যদি আমি মিডিল টার্ম করি তাহলে এখানে হবে হচ্ছে k² মাইনাস 10k মাইনাস k প্লাস 10 সমান সমান 0। তাহলে এখান থেকে k কমন নিলে এখানে হবে k মাইনাস 10, মাইনাস 1 কমন নিলে k মাইনাস 10 সমান সমান 0। তাহলে k মাইনাস 10 আর এখান থেকে হবে k মাইনাস 1 সমান সমান 0। তাহলে এখান থেকে দুটো ভ্যালু পাবো, একটা k সমান সমান 10 আর একটা k সমান সমান 1। একদম ফার্স্ট অপশনটা আমাদের অ্যান্সার হবে। পরেরটা চলে আসো। দেখো এই 15 নম্বর অঙ্কটা কী বলছে, এখানে আমাদের বলছে লেট ও দ্য সেন্টার, মানে ও হচ্ছে এটার একটা সেন্টার, একটা বৃত্তের একটা সেন্টার ও, তার ভিতরে বলছে যে এবি এবং সিডি দুটো প্যারালাল একটা কর্ড, তাহলে একটা এবি একটা সিডি। আচ্ছা, সিডিটা যেহেতু বড়, সিডিটা উপরে আর এবিটা হচ্ছে নিচে। বলছে সিডির দৈর্ঘ্য হচ্ছে কত? সিডি এখানে, আচ্ছা, ও থেকে হচ্ছে একটা এবির উপর লম্ব আর একটা হচ্ছে এবির উপর যেটা লম্ব সেটার নাম হচ্ছে পি, আর যেটা সিডির উপর লম্ব সেটা হচ্ছে কিউ। বলছে পি থেকে কিউ এর দৈর্ঘ্য হচ্ছে 7, আর এখান থেকে এইটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ। আমি ব্যাসার্ধটাকে আর ধরে নিচ্ছি, আর ও থেকে কিউ পর্যন্ত এখান থেকে এইটুকুকে আমি এক্স ধরে নিচ্ছি। এবার তাহলে এখানে পিথাগোরাসের সূত্র অনুসারে r² সমান সমান কত হবে? r² সমান সমান হবে x² প্লাস, আচ্ছা, এইখান থেকে সিডিটা যদি পুরোটা 24 হয় তাহলে এখান থেকে এইটুকু কত হবে? এখান থেকে এইটুকু কত? সি থেকে এই যে এই পর্যন্ত এটা হচ্ছে 12, আর এ থেকে এই যে পি পর্যন্ত এটা হচ্ছে 5। তাহলে এবার এখানটায় r² সমান সমান x² প্লাস 12², আবার r² সমান সমান হবে কত? x প্লাস 7² প্লাস 5²। তাহলে এবার এই পাশের দুটোই আর এর মান যেহেতু, তাহলে এই পাশের এই দুটোকে আমাকে ইকুয়াল করতে হবে। x² প্লাস 144 সমান সমান x² প্লাস 14x প্লাস 49 প্লাস 25। তাহলে এখান থেকে x² আর এখান থেকে x² কেটে যাবে। তাহলে এই বাকি এই দুটো যদি আমি যোগ করি কত হবে? এদিক থেকে 14 4 হাতে রইল 1, 4 আর 2 6 1 7 74। তাহলে 74টা এই পাশে চলে আসবে, 74টা এই পাশে চলে আসে, 74টা মাইনাস হয়ে যাবে। 74টা মাইনাস করলে এখানে 0 আর এখানে 8 80, সরি 7, এটা 7 হবে। তাহলে 14x সমান সমান 14x সমান সমান 70, তাহলে 7 দিয়ে কাটলে 7 গুণে 14, 7 দিয়ে কাটলে 10, x সমান সমান 5। তাহলে x সমান সমান আমি পাচ্ছি 5। তাহলে আর এর মানটা কত হবে? এখান থেকে আর এর মানটা আমি পাবো, এখানে যদি আমি বসাই তাহলে এখানটা হবে হচ্ছে r² সমান সমান 25 প্লাস 144 যোগ করলে হবে হচ্ছে 169। 169 কত রুট হবে? 13 রুট হবে। তাহলে আর এর মান আমি এখান থেকে পেলাম, আর এর মান পেলাম হচ্ছে 13। তাহলে আর মানে কি? ব্যাসার্ধ। তাহলে ব্যাস কত হবে? ব্যাস হবে হচ্ছে 2 গুণ 13 মানে 26। আমার ফার্স্ট অপশানটা হবে ঠিক অ্যান্সার। এরপরটা দেখো, পরটা কী বলছে? এরপরটা বলছে যে এখানে কোসেকের মান দেওয়া আছে 5/3।
আচ্ছা, এখানে 5/3 যেহেতু দেওয়া আছে, এখানে আমাকে একটা ট্রায়াঙ্গেল তৈরি করতে হবে। কোসেক মানে কি? কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে এটা হচ্ছে 5 আর লম্ব হচ্ছে 3, তাহলে একটা ট্রিপলেট হয় 3, 4 আর 5। তাহলে এখান থেকে আমি সব কিছুর মানটা পেয়ে গেলাম। এবার এখান থেকে সেকের মানটা আমি যদি বসাই, সেকের মান কত? সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, তার মানে এখানে 5/4² -1 ইন্টু কট মানে হচ্ছে ভূমি বাই লম্বর স্কোয়ার ইন্টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, মানে 4 স্কোয়ার কত? 16, আর এখানে 3 9। তাহলে এখানে যদি আমি ভাঙি তাহলে 25 মাইনাস 16/4, সরি 16 হবে নিচে, ইন্টু 16/9 ইন্টু এখানে কত হবে? 9 9 আর 16 25, 25/16। তাহলে দেখো এখান থেকে 16 আর এখান থেকে 16 কেটে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে 9 হবে নিচেরটা। তাহলে এখান থেকে একটা যদি আমি বিয়োগ করি, তাহলে এটার বিয়োগ ফল হবে হচ্ছে 9। তাহলে এখান থেকে একটা 9 আর এখান থেকে একটা 9 কেটে যাবে। তাহলে এখানে আমার পড়ে থাকবে হচ্ছে 25/9। আমার অ্যান্সার হবে 25/9। এর পরেরটা দেখো, এর পরেরটা বলছে ডিস্টেন্স দ্য টু সেন্টার্স অফ সার্কেলস। রেডিয়াস হচ্ছে একটার হচ্ছে রেডিয়াস 22 আর একটা রেডিয়াস হচ্ছে 10, আর হচ্ছে আমার 37 সেন্টিমিটার হচ্ছে তার দুটোর ডিস্টেন্সটা। দেখো এখানে কী বলছে? এই একটা সার্কেল, এই আরেকটা সার্কেল, দুটো সার্কেলের হচ্ছে আমাকে ব্যাসার্ধ দেওয়া আছে। এটার ব্যাসার্ধ হচ্ছে কত? 22, এটার ব্যাসার্ধ হচ্ছে 10, আর এই দুটো সেন্টারের মধ্যে দূরত্ব বলে দিয়েছে 37। আর তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব মানে ট্যানজেন্টের যে দূরত্ব সেটা আমাকে বের করতে হবে। তো দেখা যাক এখানে ট্যানজেন্টের দূরত্বটা কত হয়। তো এখানে সূত্রটা হচ্ছে ডি স্কোয়ার, এটা হচ্ছে ডি, মানে ডিস্টেন্সটাকে ডি স্কোয়ার ধরা হয়, ডি স্কোয়ার মাইনাস এই ব্যাসার্ধের মাঝখানে যে দূরত্ব সেটা স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কত? এটার ডিস্টেন্সটা হবে হচ্ছে 37, আর এটা হচ্ছে 12, 37 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। আচ্ছা, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসছে, তাহলে এটা কত হবে? এ স্কোয়ার বলতে একবার 37 প্লাস 12, আর একবার হবে 37 মাইনাস 12। তাহলে এটা হবে 37 প্লাস 12 মানে 49 গুণ, আর এটা বিয়োগ করলে হবে হচ্ছে 25। তাহলে 49-এর জন্য বেরোবে 7, আর 25-এর জন্য বেরোবে 5, 5 সাথে কত হবে? 35। দেখো আমাদের অ্যান্সার দেওয়া আছে 35। নেক্সট, এখানে এই ক্ষেত্রে তিনটে সূত্র হতে পারে, একটা প্লাস দিয়ে হতে পারে, একটা মাইনাস দিয়ে হতে পারে। এইখানে আমি পরে যদি আসে পরে সেটগুলোতে তখন আমি এটা আরও আলোচনা করব। এটার আরও দুটো সূত্র আছে, সেইটা হচ্ছে যদি সেন্টারটা একটা যদি এরকম ব্যাকআপভাবে স্পর্শক করে, মানে দিয়ে থাকে, আর একটা আছে দুটো যদি মানে দুটো বৃত্ত যদি মানে একটার সাথে আরেকটা যদি লাগানো থাকে, তখন এটার মানে স্পর্শকটা কত হবে। এই দুটো আরও আছে, এই দুটো পরে যখন আসবে তখন সেটা নিয়ে আলোচনা করব। এখন পরেরটা দেখো, বলছি যে একটা সার্কুলার রেস হচ্ছে, যার মানে পুরোটার রেসের যে ট্র্যাকটা সেটা হচ্ছে 840 মিটার। এ আর বি হচ্ছে রানিংটা স্টার্ট করছে সেম ডাইরেকশানে। এর ফলে বলছে যে স্পিড অফ একজনের স্পিড হচ্ছে 6 আর একজনের স্পিড হচ্ছে 12, তাহলে তারা কত সময় পরে আবার নেক্সট মিট করবে। তো দেখো এখানে 6 আর 12 এই দুটোর মধ্যে যদি আমি গসাগু বের করি, দেখো এটার মধ্যে 6 যাবে, তাহলে 6 × 6, আর এখানে হচ্ছে 6 × 12, তাহলে এই দুটোর গসাগু কত হবে? 6। এবার গসাগু দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের আবার সেই টাইমটা পেয়ে যাবো। তাহলে এটা হবে 840 ভাগ 6, এখানে 6 × 6 424, 40, 140 সেকেন্ড পরে তারা আবার পুনরায় মিট করবে। 19 নম্বর অঙ্কটা কী বলছে? 19 নম্বর অঙ্কটা বলছে যে 100 টাকার মধ্যে 5 টাকার কিছু আছে, 2 টাকা কিছু আছে এবং 1 টাকার কয়েন কিছু আছে। 5 টাকা আছে, 2 টাকা আছে এবং 1 টাকা আছে। টোটাল নাম্বার অফ কয়েন্স হচ্ছে 40। আমি ধরে নিলাম 5 টাকার কয়েন আছে এক্সটা, 2 টাকার আছে ওয়াইটা এবং 1 টাকার আছে জেড। তাহলে এই তিনটের যোগফল কত বলে দিয়েছে? তিনটের যোগফল বলে দিয়েছে 40। আর বলেছে যে হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য কয়েন্স। আচ্ছা, এখানে বলছে যে দেখো এখানে 5 টাকার কয়েন আছে 5x, আর এখানে 2 টাকা আছে 2y, আর এখানে হচ্ছে জেড। টোটাল বলেছে 100। আচ্ছা, এখানে যে ভেরিয়েবল কটা? একটা, দুটো, তিনটে। ভেরিয়েবল যদি তিনটে থাকে আর ইকুয়েশন যদি দুটো থাকে, সেক্ষেত্রে মানে এটা পসিবল, মানে এটা ক্যালকুলেশন করা সম্ভবই না। এটা ডাটা ইনসাফিসিয়েন্ট আছে। তো এই অঙ্কটা আশা করি ভুল আছে। এই অঙ্কটার ক্ষেত্রে মার্কস সবাইকে দিয়ে দেওয়া উচিত, এবং এই অঙ্কটার ক্ষেত্রে মার্কস আশা করি সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। এবার এটা যদি করতেই হয় তাও এটাকে আমাদের একমাত্র অপশন এলিমিনেট করে যদি করা যেতে পারে। তো এখানে অপশন এলিমিনেট করে কীভাবে করা যেতে পারে বলছে, এখানে যদি 5 টাকার কয়েন যদি 13টাও থাকে, তাহলে এখানে আমি অপশনটা বসিয়ে দেখছি। ধরো এখানে 5 টাকার কয়েন আছে হচ্ছে 16টা, তাহলে 5 16 কত? 5 16 হচ্ছে 16, 5 16 50 30 80টা, 80 টাকা হয়ে গেল। তাহলে বাকি থাকছে কত? 20 টাকা। এবং এখানে আমি 13টা কয়েন নিয়ে নিয়েছি, তাহলে আমাকে এখনও কতগুলো কয়েন নিতে হবে? 27টা কয়েন তুলতে হবে, কারণ টোটাল কয়েন কত? 40টা। এবং 27টা যদি আমি 1 টাকার কয়েনও নিই তাহলে আমার এখানে হয়ে যাবে 27 টাকা। তাহলে এটা পসিবল না।
এর ক্ষেত্রে আমাকে এখানে মাত্র 20 টাকা দরকার, 27টা নিলে এখানে 27খানা কয়েন হয়ে যাবে। আচ্ছা, এখানে ছোটোটা নিলাম একমাত্র কারণ এখানে আমাকে কম টাকা নিতে হবে, এবং মানে কম টাকা হয় এবং যাতে বেশি কয়েনও হয় সেই হিসাবের জন্য আমাকে এখানে 1 টাকাটা আমি ধরে নিচ্ছি। এবার যদি আমি 17 ধরি, এখানে 13 জায়গায় যদি আমি এখানে 17 পুট করি, মানে 16 জায়গায় যদি আমি 17 পুট করি, তাহলে এখানে হবে কত? 5 16 হচ্ছে 16 দিয়ে করলাম 5 18 কত 90, থাকছে হচ্ছে আমার কত 10 টাকা। 10 টাকা যদি আমি 10টা কয়েনও নিই, তাহলে এখানটায় হচ্ছে আমি ধরলাম হচ্ছে কত 18খানা কয়েন, আর আমাকে তাহলে লাগবে কতগুলো 22টা। তাহলে এখানে আমার 10টা কয়েন দরকার, কিন্তু আমি এখানে পাচ্ছি কত 22টা কয়েন। তাই এখানে 16 হবে না, 18 হবে না। তাহলে 16 18 যদি না হয় তার মাঝের সংখ্যা হবে না। তাহলে আমাকে এখানে যদি 13টা এবার যদি আমি অপশানে রেখে দেখি, তাহলে 13 অপশানটা এখানে কত হচ্ছে? 13 অপশানটা দেখো, এখানে 13 অপশানটা হচ্ছে 5 13 কত 65, আর এখানে আমার কয়েন থাকছে কতগুলো? কয়েন থাকছে হচ্ছে 13 27টা, 13 আর 27 40, হ্যাঁ 27টা। তাহলে তাহলে আমার এখানে 65 টাকা হচ্ছে, আর আমি নিয়েছি আর বাকি আমার হচ্ছে এখনও টাকা পড়ে আছে 100-র মধ্যে 35 টাকা। তো 27খানা কয়েন আমি যদি 1 টাকারও তুলি, তাও আমার এখানে তাও আমার টাকা বেঁচে যাচ্ছে। তাহলে এই ইকুয়েশনটা আমার মানে সলভ হবে, এখানে 13 অপশনটা হবে। যদি আমি এখানে একমাত্র অপশন ধরে যদি করি, তাহলে এটা সলভ করা সম্ভব, নাহলে এটা ইকুয়েশনটাকে ক্যালকুলেশন করে সলভ করা সম্ভব না। এরপরের অঙ্কটা কী বলছে দেখো, পরের অঙ্ক দেখো, এখানে 20 নম্বর অঙ্কটা কী বলছে? 20 নম্বর অঙ্কটা বলছে একটা ইলেকশন হচ্ছে, সেই ইলেকশনটাতে হচ্ছে Y% ভোট, মানে Y% লোক ভোট দেয়নি। তাহলে 16 টোটাল দেখো, এখানে আবার বলে দিয়েছে যে টোটাল মানে ভোটার ছিল হচ্ছে কত %? এখানে টোটাল ভোটারের সংখ্যা ছিল হচ্ছে 16,000। তাহলে এখানে 16,000-এর 100 - Y/100% হচ্ছে মানে ভোট, মানে টোটাল এরা হচ্ছে ভোট দিয়েছে, এতজন ভোট দেয়নি, Y% ভোট দেয়নি। এর মধ্যে হচ্ছে 10% ভোটার হচ্ছে মানে ভোট হচ্ছে মানে ইনভ্যালিড হয়ে গেছে, মানে ডিক্লেয়ার ইনভ্যালিড। তাহলে 9/10% ভোট হচ্ছে ভ্যালিড হয়েছে। এরপরে দেখো যেটা বলছে যে জিতেছে সে হচ্ছে 59.375% ভোট পেয়েছে। তাহলে বাকি যাই রয়েছে, বাকি ক্যান্ডিডেট কত % ভোট পেয়েছে? যদি টোটাল 100 হয়, তার মধ্যে সে 59.375% ভোট পেয়েছে। তাহলে বিয়োগ করলে কত হবে? এখান থেকে পাবো হচ্ছে 5 করে 10 7 রইল 1, 8 আর 2 10 7 রইল 1, 4 আর 6 10 7 রইল 1, এখানে 40.625% অপোজিট পার্সেন্ট, মানে আরেকজন যে ক্যান্ডিডেট ছিল সে ভোটটা পেয়েছে। এবার দেখো এখান থেকে বলছে যে এদের যে ডিফারেন্সটা, এইটা আর এইটার মাঝখানে যে ডিফারেন্স, সেটার পার্সেন্ট হচ্ছে, সেটার সেই ভোটারের সংখ্যাটা হচ্ছে এতজন, 2484 জন। তাহলে এটার ডিফারেন্সটা কত? 59.375/40.625। এটা বিয়োগ করলে কত হবে? 0, এখানে 5, এখানে 7, আর এখানে হবে হচ্ছে 8, আর এখানে হবে হচ্ছে 1, 18.75, মানে এখানে 18.75%, নিচে 100 হবে, সমান হচ্ছে 2000 সমান হবে হচ্ছে 2484। এবার এখানে কাটাকুটি যদি আমরা করি, এখানে দশমিক যদি উঠাই, তাহলে নিচে আরেকটা 100 আসবে। এবার দেখো এখান থেকে এখানকার 100 আর এখানকার দুটো শূন্য কেটে যাবে, আর এখান থেকে একটা শূন্য কাটবে, এখান থেকে একটা শূন্য কাটবে। এবার যদি আমরা এখানে কাটাকুটি করি, তাহলে এটাকে যদি আমি 4 দিয়ে কাটি, তাহলে কত হবে? এখানে 4 দিয়ে যদি কাটলে 4 4 16, আর এটাকে 4 দিয়ে যদি আমি কাটি, তাহলে এখানে 4 4 24, আর এখানে হচ্ছে 4 2 8, 4 1 4 621। 9 দিয়ে যদি আমি এটাকে কাটি, তাহলে এটা হবে হচ্ছে 6 নং 54, আর এদিক থেকে হবে হচ্ছে 81, 9 নং 81, 69। আবার এইটাকে যদি তুমি কাটো, তাহলে এটা হবে হচ্ছে 2 2 4, তাহলে এখানে হবে হচ্ছে 2 দিয়ে কাটলে, এখানে 2 দিয়ে যদি এখানে যদি আমি এটাকে একবার 4 দিয়ে কেটে দিই, তাহলে এটা হবে হচ্ছে কত? 25। তাহলে 25, এবার 25কে যদি আমি এটা দিয়ে কাটি, তাহলে কত হবে? 25কে 5 5 25, আর এটা 5 দিয়ে যদি আমি কাটি, তাহলে কত হবে? 3 5 15, 5 7 35, 37, 5 7 2 5 5 25, 375 হলো এখানে। আর 375-এর পরে এখানটায় দেখো 5 দিয়ে যদি আমি আবার কাটি, তাহলে হবে 5 7 35, 5 5 25। তাহলে এখানে যদি আমি এবার এটাকে কাটি 3 দিয়ে, তাহলে এটা হবে হচ্ছে 23, আর 3 দিয়ে যদি আমি এটাকে কাটি, তাহলে এটা হবে হচ্ছে 25। তাহলে 5 দিয়ে যদি আমি এটাকে, এইখানে একটা 100 আছে, এই 100টাকে কেটে দিই, তাহলে হবে 4। তাহলে দেখো এখানে একটা বিশাল বড় তৈরি হয়েছে, যে 100 - y সমান এখানে হচ্ছে, এইটাকে যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে 3 4 12 2, হাতে রইল 1, 8 আর 1 9। তাহলে এবার y সমান তাহলে কত হবে? y সমান হবে হচ্ছে 100 - 92, মানে 8। তাহলে এখানে y এর মান কত পেলাম? এখানে y এর মান পেলাম হচ্ছে 8%। আশা করি বোঝা গেছে। দেখো 21 নম্বর অঙ্কটা কী বলছে? 21 নম্বর অঙ্কটা বলছে মোহন এত টাকা বড় করেছে, মানে ধার করেছে, এবং এত % সিম্পল ইন্টারেস্ট তাকে দিতে হচ্ছে প্রত্যেক বছর শেষে। বলছে সে 1 বছর পরে গিয়ে এত টাকা সে শোধ করে, মানে সে রিটার্ন করেছে, এবং তার পরের বছর তাকে সম্পূর্ণ টাকাটা সে শোধ করবে। তাহলে সে মানে পরের বছর তাকে মানে কত টাকা সে পরের দ্বিতীয় বছর তাকে দিতে হবে।
তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তার কাছে টাকা ছিল, মানে সে টাকা নিয়েছে 4,22,092 টাকা। যদি সে 1 বছর পরে সে যদি পে করতে যেত তাহলে এটার 6% হারে সে এত টাকাই টোটাল টাকাটা হচ্ছে, কিন্তু সে সেই টাকাটার মধ্যে থেকে সে এত টাকা পে করে আসছে, এত টাকাটা সে রিটার্ন করছে। তাহলে এই টাকাটা যদি এই প্রিন্সিপালের টোটাল যে 6/5% হচ্ছে, আমি বলছি এই টাকাটা যদি সে থাকে তারপরেও তার যে টাকাটা বাড়ছে, মানে যে টাকাটা সুদ হচ্ছে সেই সুদ টাকাটা কত, সেই সুদের টাকাটা হচ্ছে 1/5%। তাহলে 1/5% যে সুদের টাকাটা হচ্ছে সেই টাকাটা কত, যদি আমি এটাকে 5 দিয়ে ভাগ করি, 5 8 40, 4 5 20, 5 8 40, 4 5 20, 4 5 20, 5 1 5, 5 8 40.4 এই টাকাটা সে শোধ করছে, মানে এই টাকাটা তার ইন্টারেস্ট হচ্ছে। কিন্তু সে প্রথম বছরের পরে এত টাকার মধ্যে থেকে এত টাকা সে দিয়ে দিচ্ছে, তাহলে তার এখন কত টাকা থাকছে তার কাছে, এই টাকাটা থেকে এটা বিয়োগ করো। তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে 21,679 টাকা। তাহলে এখানে বিয়োগ করলে হবে 9 আর 3 12, হাতে রইল 1, এখানে 8 আর 1 9 হবে, 6 আর 4 10, হাতে রইল 1, এখানে মিলে গেল 0, এখানে 4 2 আর 2 মিলে গেল 0, এখানে 4। এত টাকাটা তাকে দিতে হচ্ছে। আচ্ছা, এখানে ইন্টারেস্ট, ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট হচ্ছে এত। ইন্টারেস্টের উপর কোনো মানে সুদ, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে ইন্টারেস্টের উপর সুদ হয় না, শুধু প্রিন্সিপালের উপর। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে প্রথম বছরে সে এত টাকা শোধ করে দিয়েছে, তাহলে প্রথম বছরের পরে তার প্রিন্সিপাল হয়ে গেল এত টাকা। এত যে টাকাটা হয়েছে সেই টাকাটার 1/5% আবার তার সুদ লাগবে, মানে 6/5%। তাহলে সেই টাকাটা কত হবে, তাহলে 6/5% যদি আমি সেখান থেকে সুদটা নিই, আর তাহলে এইটা হচ্ছে সেই টাকাটা, মানে 6/5% দিলে এই টাকাটার সুদ মানে 1 বছরের সুদ আবার এত টাকা হয়ে যাবে, আর আগের বছরে এত টাকাটা রয়েছে, দুটোকে যোগ করে দিতে হবে। তাহলে এটাকে যদি আমি ভাগ করি তাহলে কত হবে, 5 8 40, এখানে আবার 0 উঠে যাবে, তারপরে এখানে 0 দিয়ে এখানে হচ্ছে 1 নামাতে হবে, তাহলে 41, 5 8 40, 13, 5 2 10, 0.56 30 এই টাকাটা হচ্ছে। তাহলে এটার সাথে আমাকে আবার 6 গুণ করতে হবে। তাহলে এটার সাথে 6 গুণ করলে কত হবে, 6 6 36 6, হাতে রইল 3 3, 6 2 12, 3 15 5, হাতে রইল 1, 6 8 48 0, 6 8 48 এই টাকাটা তার মানে টোটাল প্রিন্সিপাল হচ্ছে। মানে 1 বছরের সুদ, মানে সুদ সমেত এই টাকাটা হচ্ছে। তারপরেও ফার্স্ট ইয়ারের যে সুদ দেওয়া রয়েছে সেই সুদের সাথে আমাকে অ্যাড করতে হবে, তাহলে টোটাল অ্যামাউন্টখানে আমি এখান থেকে পেয়ে যাবো। তাহলে আমার এখান থেকে কত হবে, এখানে 84,418.4। তাহলে এই দুটোকে যদি আমি যোগ করি, এখানে 10 0, হাতে রইল 1, 8 5 13 আর 1 14 4, হাতে রইল 1, 8 আর 2 10 0, হাতে রইল 1, 8 আর 1 9, 8 আর 1 9, আর এখান থেকে হবে হচ্ছে 4, এখান থেকে 8 আর 8 16 6, হাতে রইল 1 5। তাহলে 5,64,000, সরি এখানে এখানটায় একটা কোথা থেকে আসবে, এখান থেকে হচ্ছে 6 আর 4 10 0, হাতে রইল 1, এখানে 8 5 13, এখানে 14 4, হাতে রইল 1, এখানে তো 0 আসছে। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে এই ক্যালকুলেশনটা কোথাও একটু সিলি মিস্টেক হচ্ছে, এখানে একটু দেখে নিও। আশা করি অঙ্কের অ্যান্সারটা গ্রস যেটা এসছে সেটা এই অ্যান্সারটা এসছে। তো এখানে কোথা থেকে, এখানে একটু ক্যালকুলেশনটা দেখে ওখানে 1 আসবে। নেক্সট অঙ্কটার ক্ষেত্রে দেখো, পরের অঙ্কটা চলে আসো। পরের অঙ্কটা এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে। তাহলে এটা হবে x + 3, আর একটা হবে x - 3 বাই x + 3, x + 3 কেটে যাবে, x - 3 অ্যান্সার হবে। বলছে রাজেশ হ্যাজ প্রিন্টিং প্রেস, বলছে তার প্রিন্টিং প্রেস আছে, কিছু বইয়ের অর্ডার পেয়েছে। সে তার মানে সেটা কমপ্লিট করতে 17/27 কমপ্লিট করতে তার 34 দিন লাগে। পুরোটা করতে কতদিন লাগবে? তো এটা উইকিং নিয়মের অঙ্ক। 17/27 করতে তার লাগে 34 দিন, তাহলে একাংশ করতে লাগবে, উল্টে যাবে 34 × 27/17, 17 দুগুণে 34, তাহলে 27 × 2 মানে 54 দিন লাগবে। বলছে একটা গ্রসার প্রসেস, মানে একটা চালের দোকানদার আছে, সে 1 কেজির পরিবর্তে 870 গ্রাম দিচ্ছে, তাহলে তার টোটাল প্রফিট পার্সেন্টেজ কত হবে? তো এটার ক্ষেত্রে আমার যে ডিফারেন্স হয়, মানে 1000-এর পরিবর্তে দিচ্ছে 870, যে ডিফারেন্সটা সেটা বাই টোটাল যতটা দিচ্ছে সেটার পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে এটা হবে হচ্ছে 130/870 গুণ 100, তাহলে এটা কেটে যাবে। তাহলে এখানে হবে হচ্ছে 1300/87। তো আমি এটাকে যদি ভাগ করি কত হবে, 13, এখানে 87-র মধ্যে প্রথমে একবারই যাবে, তাহলে এখানে হবে 87। তাহলে এখানে বিয়োগ করলে হবে, এখানে 3, 7 আর 3 10, হাতে রইল 1, 8 আর 1 9, 9 আর 4 13, 430। দেখো এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে 5 সাথে এদিকে 35 আর এদিকে হচ্ছে 400, তাহলে 435, 5 দিয়ে যাবে না, তাহলে এটা 4 দিয়ে যাবে। তাহলে 4 7 28, 8, হাতে রইল 2, 4 32, 33, 34। তাহলে এখানটায় দেখো
আচ্ছা, এখানে যদি আমি 5 দিয়ে দিতাম তাহলে এখানে কত হতো? 87কে যদি আমি 5 দিয়ে দিতাম তাহলে 5 সাথে 35 আর 5 হাতে রইল 3, 5 আটে 40 আর 3 43। আমার আছে এখানে 430 আর এখানে আছে 435। তাহলে এখানে 5-এর খুব কাছাকাছি একটা অ্যান্সার হবে, মানে 15-র কাছাকাছি। দেখো এখানে 15-র থেকে বেশি অ্যান্সার আছে, এইটা 15-র থেকে বেশি, এটা 15-র থেকে অনেকটাই কম। তাহলে আমার অপশান হবে এটা। তাহলে এখানে পুরো ভাগ করার কোনো প্রয়োজন নেই, তুমি এটা ভাগ করে চাইলে দেখে নিতে পারো। কিন্তু এখানে একটা যে গ্রস একটা আইডিয়া আছে সেটা হচ্ছে এটা। এবার বলছে যে এখানে একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষাতে তরুণ ম্যাথে পেয়েছে 65, ফিজিক্সে পেয়েছে 80 আর 75, এরকম করে সবকটা সাবজেক্টে নাম্বার পেয়েছে। বলছে হু অবটেন 79% মার্কস ইন অল দ্য সাবজেক্ট টেকেন টুগেদার। আচ্ছা, এখানে বলছে কে 79 মার্কস পেয়েছে। আচ্ছা, এখানে দেখো অপশানে 4টে আছে, এখানে আছে 5টা। তাহলে আমার যেটা নেই এখানটায়, দেখো এখানে শুভজিৎ এখানে কোনো অপশানের মধ্যে নেই, তাহলে এখানে শুভজিৎকে আমি ক্যালকুলেশন করবো না। বাদ বাকিগুলো এখানে ক্যালকুলেশন করতে হবে এবং দেখতে হবে কে 79 মার্কস পেয়েছে। তো এখানে সবকটাকে যোগ করো। এখানে 5 আর 5 10 আর 5 15, 5 হাতে রইল 1, 9 আর 1 10, 10 আর 8 18, 18 আর 7 25, 25 আর 8 হচ্ছে 33, 33 আর 5 33 আর 6 39, 1 2 3 4 5। তাহলে এখানে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 5 সাথে 35-এর 5, 5 সাথে 35-এর 5 হাতে রইল 4, হাতে রইল 4। তাহলে এখানে হচ্ছে 45, 5 নং 45। দেখো ফার্স্ট অপশানে 79 বেরিয়ে গেছে। তাহলে আমাদের এখানে অপশানটা হবে তরুণ। বাদ বাকিগুলো চাইলে তুমি করে দেখতে পারো, এগুলো অপশান আশা করি এগুলো আসবে না। কারণ দেখো এখানটায় এখান থেকে এইটার নাম্বারটা কত হচ্ছে বেশি, এখানে 4 কম, এটাও বেশি, এটাও বেশি, এটাও বেশি, একটা শুধু 4 কম। তাহলে এটা যেহেতু সবগুলোই বেশি আসছে, তা সেই ক্ষেত্রে এইখানে মার্কসটা আরও বেশি হবে। পরের মোহিতের ক্ষেত্রে দেখো এটাও বেশি, মানে এই তরুণের থেকে এটাও বেশি, এটাও বেশি, এটাও বেশি, এটাও বেশি, এটাও বেশি। তাহলে এটা 79 হতেই পারে না, এটা 79 থেকে অনেকটাই বেশি হবে। লাস্ট এটা দেখো, এটা হচ্ছে তরুণের থেকে এটা 90 আছে, এটা হচ্ছে 88 আছে, এটা 78 আছে, এটা 82 আছে আর এটা 68 আছে। তো এগুলো যোগ করে দেখবে, এটা যোগ করে দেখবে যে এটার থেকে 79 থেকে বেশি হবে। তো এখানে ছিল আমাদের 25টা অঙ্ক। তোমরা নিজেরা ট্রাই করেছো, আশা করি দেখবে কতগুলো ঠিক করতে পেরেছো। আর এখান থেকে আশা করি যদি কোনো অঙ্কে বুঝতে যদি অসুবিধা হয় তো আমাদেরকে নিচে কমেন্ট বক্সে জানিও, আমরা চেষ্টা করবো পরের ইয়েতে সেই অঙ্কগুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আর এই কেমন লাগলো তাছাড়া নিচে কেমন লাগলো সেটা কমেন্টে জানিও এবং নিজেদের রিভিউ দিও। এর পরের পার্টে আমরা এর সেকেন্ড শিফট নিয়ে আলোচনা করব। এছাড়া নিজেদের বন্ধুবান্ধবের মধ্যে এই সলভ পেপারটাকে শেয়ার করো। আর আমাদের চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে, আমাদের এই প্রয়াসটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।